রাত তখন 2:30। ঢাকার অভিজাত এলাকা গুলশানের একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। পুরো শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ বেজে উঠল ল্যান্ডলাইনের টেলিফোনটা। শব্দের তীব্রতায় চমকে উঠলেন বিছানায় শুয়ে থাকা এক প্রভাবশালী রাজনীতিবিদ। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। এই গভীর রাতে এই নির্দিষ্ট নম্বরে কল আসার মানে একটাই। কাপা হাতে রিসিভারটা তুললেন তিনি। ওপাশ থেকে কোনো হ্যালো বা সালাম ভেসে এলো না, শুধু কয়েক সেকেন্ডের নীরবতা, আর তারপর অত্যন্ত শীতল শান্ত এক কণ্ঠস্বর। ভাইজান, আমি জাহাঙ্গীর বলছিলাম, কালা জাহাঙ্গীর। টেলিফোনের রিসিভারটা হাত থেকে খসে পড়ার উপক্রম হলো সেই ডাক সাইটের নেতার। তার মনে হলো ঘরের এসিটা যেন হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে। বুকের ভেতরটা বরফের মতো জমে যাচ্ছে। আপনারা হলিউড বা বলিউডের অনেক গ্যাংস্টার মুভি দেখেছেন, গডফাদার, স্কারফেস কিংবা শুট আউট অ্যান্ড লোখান্ডওয়ালা। কিন্তু কালা জাহাঙ্গীর এক গ্যাংস্টার যার কোনো চিত্রনাট্যের প্রয়োজন নেই, যার একটিমাত্র ফোন কলে ঢাকার বাঘা বাঘা রাজনীতিবিদ, শিল্পপতি আর ক্ষমতাধর ব্যবসায়ীদের রাতের ঘুম হারাম হয়ে যায়। যিনি ছিলেন বাংলাদেশের পুলিশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যার মাথার দাম ঘোষণা করা হয়েছিল 1 লাখ টাকা। ইন্টারপোলের রেড নোটিশে আজও যার নামটি এক অদৃশ্য প্রেতাত্মার মতো ভেসে বেড়াচ্ছে। বড় কোনো সন্ত্রাসীকে ধরলে তাকে কালা জাহাঙ্গীর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা আজও গোয়েন্দা পুলিশের একটি অলিখিত রুটিন। কিন্তু সব গ্যাংস্টারের শেষ পরিণতি জানা গেলেও এই একজন মানুষ ছিলেন সম্পূর্ণ আলাদা। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টের নাম থাকার পরও পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থার কাছে তার কোনো নিখুঁত সন্ধান নেই। গল্পের শুরুটা কিন্তু কোনো অন্ধকার গলিতে হয়নি। শুরুটা হয়েছিল এক উজ্জ্বল সম্ভাবনাময় আলো দিয়ে। কালা জাহাঙ্গীরের আসল নাম ফেরদৌস জাহাঙ্গীর। জন্ম 1977 সালে উত্তরের জেলা বগুড়ায়। বগুড়ার ধুনট থানার বনানী গাঁও তাদের পৈতৃক নিবাস হলেও জাহাঙ্গীরের বেড়ে ওঠা ঢাকার ইব্রাহিমপুরে 131/1 নং আদর্শপল্লীর একটি সাধারণ বাসার মায়ের সঙ্গে থাকত সে। মা পেয়ারা বেগম মিরপুরের সেনাপল্লী স্কুলের একজন সম্মানিতা শিক্ষিকা। ছেলেটি দেখতে ছিল শ্যামলা, চিপচিপে গড়নের। উচ্চতা খুব বেশি নয়, 5 ফুট 4 ইঞ্চির মতো। মুখটা একটু লম্বাটে, চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত তীক্ষ্ণতা। ফেরদৌস জাহাঙ্গীর কোনো সাধারণ বখাটে ছেলে ছিল না। 1990 সালের কথা চিন্তা করুন। সেই সময় এসএসসি পরীক্ষায় 5টি লেটার সহ স্টার মার্কস নিয়ে পাশ করা কোনো চারটিখানি কথা ছিল না। সারা দেশে হাতে গোনা বাছাই করা কিছু মেধাবী ছাত্রই এমন রেজাল্ট করত। সেই হিসেবে এই ছেলেটি তো ভবিষ্যৎ হওয়ার কথা ছিল দেশের কোনো শীর্ষ প্রকৌশলী, ডাক্তার বা বড় কোনো আমলা। স্কুল শিক্ষিকা মায়ের মুখ উজ্জ্বল করে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল তার। কিন্তু নিয়তির চিত্রনাট্য যে কত ভয়ঙ্কর হতে পারে তা কে জানতো? পদার্থবিজ্ঞান বা অঙ্কের এই তুখোর মেধা একদিন ব্যবহৃত হবে ঢাকার রাজপথে নিখুঁত কিলিং মিশনের নকশা তৈরি করতে। স্কুলের গণ্ডি পেরিয়ে জাহাঙ্গীর ভর্তি হল তেজগাঁও কলেজে। 80 দশকের শেষ আর 90 দশকের শুরুর দিককার ঢাকা শহর ছাত্র রাজনীতির এক উত্তাল সময়। মেধার পাশাপাশি জাহাঙ্গীরের ছিল এক ধরনের সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। সে জড়িয়ে পড়ল বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে। কিন্তু ওই সময় ঘটে গেল এমন এক ঘটনা যা চিরতরে বদলে দিল ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের ইতিহাস। তখন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সক্রিয় ছিল কোচি গ্রুপ নামের এক দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী। কোচির ভাই আজাদ এবং তরুণ জাহাঙ্গীরের মধ্যে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শুরু হল স্নায়ুযুদ্ধ। এর সূত্র ধরে ইব্রাহিমপুরে খুন হলেন জাহাঙ্গীরের পরিচিত এলাকার এক বড় ভাই। এই খুনের বদলা নেওয়ার জন্য জাহাঙ্গীরের ভেতরের ঘুমন্ত বারুদ জ্বলে উঠল। সে কোনো সাধারণ প্রতিশোধ নিল না। একেবারে ঢাকার আদালত প্রাঙ্গণে শত শত মানুষের সামনে আজাদকে গুলি করে হত্যা করে বসল তরুণ জাহাঙ্গীর। এই ঘটনার পর তাকে গ্রেপ্তার করল পুলিশ। সারা জীবনে এই একবারই পুলিশের হাতে ধরা পড়েছিল সে। জেলখানায় তার হাজতবাস হয়েছিল মাত্র 21 দিন। কিন্তু জেলের ওই 21 দিন কোনো সাধারণ সময় ছিল না। ওই অন্ধকার প্রকোষ্ঠের 4 দেয়ালের ভেতর কি এমন ঘটেছিল তা আজ আর কেউ জানে না। তবে এটুকু জানা যায়, জেলের ভেতর ঢোকার সময় যে ছেলেটি ছিল একজন মেধাবী ছাত্র ফেরদৌস জাহাঙ্গীর, 21 দিন পর যখন সে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে এলো, তখন সে আর ফেরদৌস নেই। তার ভেতরকার মায়া মমতা আর মানবিকতার শেষ বিন্দুটিও ওই জেলের সেলে মরে গেছে। 21 দিনের হাজতবাসে জন্ম নিল এক দুর্ধর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর। 1992 সাল অন্ধকার জগতে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলো কালা জাহাঙ্গীরের। তার মেধা, নিখুঁত পরিকল্পনা এবং স্নায়ু শীতলতা তাকে খুব অল্প সময়ের মধ্যেই আন্ডারওয়ার্ল্ডের শীর্ষে নিয়ে গেল। সে কোনো সাধারণ গুন্ডা ছিল না, সে ছিল গ্যাংস্টারদের গ্যাংস্টার। দুর্ধর্ষ সব খুনি আর সন্ত্রাসীদের নিয়ে সে গড়ে তুলল নিজের নিজস্ব বাহিনী ব্ল্যাক প্যান্থার। এরপর আন্ডারওয়ার্ল্ডের সমীকরণ বদলাতে থাকলে সে যোগ দেয় তৎকালীন কুখ্যাত 5 স্টার গ্রুপে। এখানেই তার সখ্য গড়ে ওঠে আরেক দুর্ধর্ষ গ্যাংস্টার পিচ্চি হান্নানের সঙ্গে। পিচ্চি হান্নান আর কালা জাহাঙ্গীর, এই দুই নাম মিলে ঢাকা শহরে তৈরি হলো এক অপ্রতিরোধ্য মৃত্যুর ফাঁদ। 1995 সালের পর থেকে পুরো ঢাকার চাঁদাবাজির সিংহভাগ চলে আসে কালা জাহাঙ্গীরের নিয়ন্ত্রণে। কারওয়ান বাজার, মিরপুর,
ফার্মগেট থেকে শুরু করে গুলিস্তান সব জায়গায় তার একছত্র আধিপত্য। পুলিশের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী দেশের সবচেয়ে বেশি অবৈধ এবং অত্যাধুনিক অস্ত্রের মজুদ তখন ছিল এই কালা জাহাঙ্গীরের হাতেই। 1996 সালে কিস্টো হত্যার মধ্য দিয়ে পেশাদার খুনি বা হিটম্যান হিসেবে তার হাতে খড়ি হয়। এরপর একে একে তার হাতে খুন হতে থাকে ওয়ার্ড কমিশনার, আইনজীবী, ব্যবসায়িক ব্যক্তিত্ব এবং নামকরা ব্যবসায়ীরা। পিচ্চি হান্নান আর কালা জাহাঙ্গীর একসঙ্গে অংশ নেয় কমিশনার শাহাদাত, অ্যাডভোকেট হাবিব মণ্ডল ও আদালত পাড়ায় মুরগি মিলন কিলিং মিশনে। কালা জাহাঙ্গীরের স্ট্যান্ড ছিল আলাদা, সে কোনো প্রমাণ রাখত না। তার অপারেশনগুলো হতো ঘড়ির কাঁটা ধরে, মিলিটারিদের কমান্ডো অপারেশনের মতো নিখুঁত। তবে কালা জাহাঙ্গীরের গ্যাংস্টার জীবনের সবচেয়ে আলোড়ন তোলা ঘটনাটি ঘটেছিল 2002 সালের 10 মে। এই একটি ঘটনা তাকে আন্ডারওয়ার্ল্ডের অলিখিত রাজপুত্রের মুকুট পরিয়ে দেয়। ঘটনাটি ছিল ঢাকা সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডের ডেপুটি কমিশনার এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান নিউটন হত্যা। নিউটন নিজেই ছিলেন প্রবল ক্ষমতাধর এক নেতা। তার নির্বাচনী এলাকা মিরপুর নিয়ে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেদিন ছিল নিউটনের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান, সকাল 11:30। স্থান রাজধানীর অন্যতম ব্যস্ত মার্কেট ধানমন্ডি 27 নম্বরের অর্কিড প্লাজা। বিয়ের প্রস্তুতি হিসেবে নিউটন অর্কিড প্লাজায় দোতলায় শীতল হেয়ার ড্রেসারে গিয়েছিলেন চুলে কলপ করতে। মার্কেটে তখন শত শত মানুষের ভিড়। নিউটন সেলুন থেকে বের হয়ে সিঁড়ির সামনে আসা মাত্রই ঘটে গেল সেই বিভৎস ঘটনা। চারদিক থেকে হঠাৎ শুরু হলো বৃষ্টির মতো গুলিবর্ষণ। 4-5 জন অস্ত্রধারীর নিখুঁত নিশানায় পরিণত হয়ে রক্তে ভাসতে ভাসতে লুটিয়ে পড়লেন ক্ষমতাধর কমিশনার নিউটন। কিন্তু ঘাতকদের ট্রিগার থেকে আঙুল সরছিল না। একটি দুটি নয়, নিউটনের শরীর এফোর করে দিল প্রায় 22টি বুলেট। মৃত্যু নিশ্চিত করার পর ঘাতকরা নিউটনের মাইক্রোবাসকে লক্ষ্য করে আরো কয়েক রাউন্ড গুলি চালিয়ে ধোয়ার মতো উধাও হয়ে গেল। পুরো অপারেশনটি শেষ হতে সময় লেগেছিল মাত্র 1.5 মিনিট 90 সেকেন্ড। দিনের আলোতে একটি ব্যস্ত মার্কেটে সরকার সমর্থিত একজন ডেপুটি ওয়ার্ড কমিশনারকে এভাবে ঝাঁচড়া করে দেওয়ার স্পর্ধা এর আগে কেউ দেখায়নি। সিসিটিভি ফুটেজ আর প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এল সেই ভয়ঙ্কর নাম কালা জাহাঙ্গীর। সাথে ছিল শাহাদাত সহ আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। এই নিউটন হত্যা মামলা দেশজুড়ে ভীষণ আলোড়ন তুলল। সরকার নড়ে চড়ে বসল। প্রথমে কালা জাহাঙ্গীর সহ কয়েকজনকে এই মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়। পরবর্তীতে তা কমিয়ে যাবজ্জীবন করা হয়। 2001 সালে সরকার 23 জন শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা প্রকাশ করেছিল তাতে কালা জাহাঙ্গীরের নাম ছিল সবার উপরে। তাকে ধরার জন্য ঘোষণা করা হলো 1 লাখ টাকার পুরস্কার। এরপর র্যাব গঠন এবং ক্রসফায়ারের আতঙ্কে আন্ডারওয়ার্ল্ডের টালমাটাল অবস্থায় ধীরে ধীরে লোকচক্ষুর আড়ালে অর্থাৎ আত্মগোপনে চলে যায় কালা জাহাঙ্গীর। 2023 সালের পর থেকে কালা জাহাঙ্গীরকে আর প্রকাশ্যে দেখা যায়নি। কিন্তু তার মৃত্যু নিয়ে যে রহস্যের জাল তৈরি হয়েছে তা হার মানাবে যে কোনো হলিউড থ্রিলারকেও। গুজব নাম্বার 1, বন্ধুরাতে খুন। সবচেয়ে বেশি প্রচারিত গুজবটি ছিল একসময়কার ঘনিষ্ঠ বন্ধু পিচ্চি হান্নানের হাতেই সে খুন হয়েছে। কথিত আছে আরেক শীর্ষ সন্ত্রাসী নিটেলের বাসায় কালা জাহাঙ্গীরকে গুলি করে খুন করে হান্নান। এ সময় সাহেব আলী নামে আরেক গ্যাংস্টারও উপস্থিত ছিলেন। পরবর্তীতে র্যাবের ক্রসফায়ারে প্রায় একই সময়ে পিচ্চি হান্নান, নিটেল আর সাহেব আলী নিহত হলে এই থিওরিটি আরও জোরদার হয়। অনেকেই মনে করেন কালা জাহাঙ্গীরের অনেক রাজনৈতিক গডফাদার ছিল। সেই গডফাদারদের নির্দেশেই হান্নান তাকে খুন করে এবং পরে প্রমাণ লোপাট করতে হান্নান, নিটেল ও সাহেব আলীকেও সরিয়ে দেওয়া হয়। গুজব নম্বর 2, যশোর সীমান্তে অ্যাসিড নিক্ষেপ। আরেকটি গোয়েন্দা সূত্র দাবি করে যশোরের সীমান্তবর্তী এলাকায় প্রতিপক্ষের হাতে খুন হয় জাহাঙ্গীর। খুন করার পর তার পরিচয় গোপন করার জন্য অ্যাসিড দিয়ে তার মুখ সম্পূর্ণ ঝলসে দেওয়া হয়। ফলে পুলিশ বা কেউ তাকে আর চিনতে পারেনি। গুজব নম্বর 3, ভিনদেশে বিলাসবহুল জীবন। অনেকের দৃঢ় বিশ্বাস কালা জাহাঙ্গীর এত সহজে মরার পাত্র নয়। আন্ডারওয়ার্ল্ডের এই মাস্টার মাইন্ড প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা পাল্টে ফেলেছে। ভুয়া পাসপোর্টে দেশ ছেড়ে ইউরোপ বা আমেরিকার কোন শহরে স্ত্রী, সন্তান আর বিশাল ব্যবসা বাণিজ্য নিয়ে বহাল তবিয়াতে বেঁচে আছে সে। ইন্টারপোল আজও তাই তার টিকিটিও ছুঁতে পারেনি। গুজব নম্বর 4, গর্ভবতী স্ত্রীর সঙ্গে ঝগড়া এবং আত্মহত্যা। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি এসে 2010 সালে। রামপুরার সন্ত্রাসী শাহজাদা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জেরার মুখে এক অবিশ্বাস্য গল্প শোনায়। সে জানায় 2003 সালের 15 ডিসেম্বর নিজ মাথায় গুলি চেকে আত্মহত্যা করেছিল জাহাঙ্গীর। এই আত্মহত্যার গল্পটি আরও রোমহর্ষকভাবে উঠে আসে কালা জাহাঙ্গীরের মা স্কুল শিক্ষিকা পেয়ারা বেগমের এক সাক্ষাৎকারে। সাল 2003, 15 ডিসেম্বর সোমবার রাত। ইব্রাহিমপুরের বাসায় পেয়ারা বেগম তখন ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাত 12টার কাছাকাছি সময় হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই হুড়মুড় করে ঘরে চুকে পড়ল 4-5 জন সুঠাম দেখির লোক। তাদের নিজেদের পুলিশ বলে পরিচয় দিল এবং পেয়ারা বেগমকে এখনই তাদের সাথে যেতে নির্দেশ দিল। জাহাঙ্গীরের মা এসব পুলিশি তল্লাশি বা রাতে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে আগে থেকে অভ্যস্ত ছিলেন। তিনি চুপচাপ তাদের সাথে বের হয়ে এলেন। একটি মাইক্রোবাসে করে তাকে নিয়ে যাওয়া হলো। শহরের জনশূন্য রাস্তা পার হয়ে গাড়িটি
গিয়ে থামল একটি উঁচু ভবনের পেছনে। সেখানে আগে থেকে একটি প্রাইভেট কার স্টার্ট দিয়ে দাঁড় করানো ছিল। পেয়ারা বেগমকে দ্রুত সেই প্রাইভেট কারে উঠিয়ে নেওয়া হলো। গাড়িটি এসে থামল একটি অন্ধকার বস্তির সামনে। লোকগুলো তাকে বস্তির ভেতরের একটি স্যাঁতসেঁতে ঘরে নিয়ে গেল। ঘরের মাঝখানের মেঝেতে সাদা চাদর দিয়ে ঢাকা একটি মৃতদেহ। একজন লোক চাদরের উপরের অংশটা সরিয়ে শান্ত গলায় বলল, দেখেন তো চিনতে পারেন কিনা। মুখটা দেখেই পেয়ারা বেগমের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। এটা তার নিজের নারীছেড়া ধন, কিন্তু মায়েদের মন তো এত সহজে মৃত্যু মেনে নিতে চায় না। আরো নিশ্চিত হতে তিনি লাশের ডান হাতটা দেখতে চাইলেন, কারণ তার ছোট ছেলে জাহাঙ্গীরের ডান হাতের উপর একটি নীলাভ জন্মদাগ ছিল। চাদরটার একটু সরানো হলো। হ্যাঁ, সেই নীল জন্মদাগ। আর কোনো সন্দেহ নেই। দুপুরে কেঁদে উঠলেন পেয়ারা বেগম। যে ছেলেকে তিনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিলেন, আজ সেই ছেলে বস্তির মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পেয়ারা বেগমের ভাষ্যমতে জাহাঙ্গীরের দলের সেকেন্ড ইন কমান্ড নিটেল তাকে পরে আসল ঘটনাটি জানিয়েছিল। র্যাবের ধাওয়া খেয়ে জাহাঙ্গীর ও তার দলবল মোহাম্মদপুরের একটি বাড়িতে আত্মগোপন করেছিল। জাহাঙ্গীরের স্ত্রী সোনিয়া তখন গর্ভবতী। সেই মানসিক চাপের মধ্যে টেলিফোনে স্ত্রী সোনিয়ার সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয় জাহাঙ্গীরের। জাহাঙ্গীর এমনিতেই খুব উত্তেজিত ছিল। ঝগড়ার এক পর্যায়ে রাগের বশবর্তী হয়ে সে নিজের রিভলভারটি নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগার চেপে দেয়। ফোনের অপর প্রান্তে থাকা সোনিয়া শুধু একটি গুলির শব্দ শুনতে পেয়েছিল। দলের লোকেরা তাকে কোনো হাসপাতালেও নিতে পারেনি। ওই বাড়িতেই সে মারা যায়। পরে রাতে অত্যন্ত সংগোপনে গুলশানের করাইলে একটি গুরুস্থানে কালা জাহাঙ্গীরকে দাফন করে তার সঙ্গীরা। পুলিশ এই মৃত্যু সংবাদটি পেয়েছিল আরেক সন্ত্রাসী লম্বা শামীমের কাছ থেকে, যে ওই দাফনের সময় উপস্থিত ছিল। কিন্তু এত কিছুর পরও পুলিশ এই আত্মহত্যার থিওরি পুরোপুরি বিশ্বাস করেনি। কারণ কালা জাহাঙ্গীর একবার তার এক আত্মীয়কে বলেছিল, প্রতিকূল পরিবেশ হলে আন্ডারওয়ার্ল্ডের টপ হিরোদের তিনটি পথ বেছে নিতে হয়: আজীবন জেলে থাকা, না হয় প্রতিপক্ষের হাতে খুন হওয়া, অথবা দেশ ত্যাগ করা। এর বাইরে চতুর্থ কোনো পথ নেই। যারা ভীরু তারা কোনো কিছু না বুঝে আত্মহত্যা করে। যে লোক মৃত্যু নিয়ে এমন দর্শন রাখত, সে স্ত্রীর সাথে ঝগড়া করে ভীরুর মতো নিজের মাথায় গুলি করবে, এটা পুলিশের কাছে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। পুলিশকে বিভ্রান্ত করতে সন্ত্রাসীরা প্রায় নিজেদের ভুয়া মৃত্যু সংবাদ ছড়ায়। তাই সম্পূর্ণ তথ্য প্রমাণ বা ডিএনএ টেস্ট ছাড়া পুলিশ তাকে মৃত ঘোষণা করেনি। বাংলাদেশ পুলিশের খাতায় এবং ইন্টারপোলের রেড নোটিশে কালা জাহাঙ্গীর আজও জীবিত এবং পলাতক। সময় গড়িয়েছে অনেক। ঢাকা শহরের চেহারায় অনেক পরিবর্তন এসেছে। আন্ডারওয়ার্ল্ডের অনেক নতুন ডনের উত্থান আর পতন হয়েছে। র্যাব, পুলিশ আর গোয়েন্দাদের জালে ধরা পড়েছে অনেকে। কিন্তু কালা জাহাঙ্গীর নিজেকে ঘিরে যে রহস্যের গোলকধাঁধা সৃষ্টি করে গেছেন, তা আজও গোয়েন্দাদের বিভ্রান্তিতে ফেলে দেয়। তার মৃত্যুতে নিশ্চিত হয়ে সাধারণ মানুষও আজ পর্যন্ত সুস্থে নিঃশ্বাস ফেলতে পারেনি। কারণ এই গ্যাংস্টারের নাম শুনলে আজও অনেকের বুকের রক্ত হিম হয়ে যায়। রাত এখন গভীর। ইউরোপের কোনো এক ছোট্ট ছিমছাম ক্যাফের এক কোনায় বসে আছেন এক প্রৌঢ় ভদ্রলোক। তার পরনে দামি স্যুট, চোখে রিমলেস চশমা, হাতে ধরা এসপ্রেসো কফির মগ। তার ডান হাতের আস্তিংটা সামান্য গোটানো। সেখানে আবছা আলোয় একটি নীলাভ জন্মদাগ উঁকি দিচ্ছে। ভদ্রলোক তার ল্যাপটপে বাংলাদেশের একটি নিউজ পোর্টাল পড়ছেন। খবর পড়ছেন ঢাকার রাজনৈতিক ডামাডোলার নতুন প্রজন্মের আন্ডারওয়ার্ল্ড নিয়ে। তার ঠোঁটের কোণে একটি বাঁকা হাসি ফুটে উঠল। তিনি কফির মগে শেষ চুমুকটা দিয়ে ল্যাপটপটা বন্ধ করলেন। ক্যাফের বাইরে তখন বরফ পড়ছে। কেউ জানে না এই ভদ্রলোকটি কে। হয়তো তিনি একজন সাধারণ ব্যবসায়ী, আর হয়তো তিনি সেই লোক যার এক ইশারায় একসময় ঢাকার রাজপথে বুলেটের বৃষ্টি হতো। যে যাইগুলো, যতদিন না ইন্টারপোলের ফাইল থেকে তার নাম মোছা যাচ্ছে, যতদিন না তার কবরের ডিএনএ টেস্টের রিপোর্ট প্রকাশে আসছে, ততদিন কালা জাহাঙ্গীর বাংলাদেশের অপরাধ জগতের এক অমীমাংসিত মহাকাব্য। তিনি এক অদৃশ্য ভূত, যিনি হয়তো মরে গিয়ে বেঁচে আছেন, অথবা বেঁচে থেকেও নিখুঁতভাবে মরে যাওয়ার অভিনয় করে যাচ্ছেন। গেমটি শেষ হয়নি। হয়তো এই শহরের কোনো এক অন্ধকার গলিতে কোনো এক নতুন পরিচয়ে আবার বাঁচবে সেই টেলিফোন। আবার শোনা যাবে সেই হিমশীতল কণ্ঠ, ভাইজান আমি জাহাঙ্গীর বলছিলাম, কালা জাহাঙ্গীর।